হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারতে জাতীয়তাবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য। তো আমরা এই অধ্যায়ের মাধ্যমে ভারতে কীভাবে জাতীয়তাবাদের উদ্ভব ঘটে তা সম্পর্কে আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই জাতীয়তাবাদ মানে কি। তো জাতীয়তাবাদ হলো নিজ দেশের প্রতি ত্যাগ, ভালোবাসা ও স্বদেশপ্রেম। তো জাতীয়তাবাদের অর্থ হলো বিভিন্ন জাতি বা গোষ্ঠী নির্বিশেষে সকলে অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি ও অতীত, এমনকি তারা একই সংগ্রামে লিপ্ত। জাতীয়তাবাদ প্রসঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এরূপ অভিন্নতা ও ঐক্য লক্ষ্য করা যায়, যা আমাদের যে স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। তো ভারতের জাতীয়তাবাদের উত্থানের পূর্বে আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই জাতীয়তাবাদের উত্থান ঘটে ঘটতে শুরু করে। তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে দুটি শক্তিজোটের মধ্যে। শক্তিজোটে এক পক্ষে ছিল মিত্রশক্তি, অন্য পক্ষে ছিল কেন্দ্রীয় শক্তি। তো মিত্রশক্তির মধ্যে বিশেষ করে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, তারপরে ছিল হচ্ছে রাশিয়া। মিত্রশক্তির মধ্যে তিনটি শক্তিশালী রাষ্ট্র ছিল। আর কেন্দ্রীয় শক্তির মধ্যে ছিল হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান, জার্মানি এবং অটোমান এম্পায়ার। এভাবে একদিকে ছিল মিত্রশক্তি, অপরদিকে ছিল কেন্দ্রীয় শক্তি। এই দুইটা শক্তি জোটের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1914 খ্রিস্টাব্দে। আর ঠিক এই 1914 খ্রিস্টাব্দের যে প্রথম বিশ্বযুদ্ধ, আর এই বিশ্বযুদ্ধে আমাদের ভারতবর্ষের উপর একটা প্রভাব ফেলে। তো ভারতীয় অর্থনীতিতে ও রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল তা আমরা দেখব। তো প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে যে ভারতের ঠিক অর্থনীতির যে অর্থনৈতিক প্রভাবের মধ্যে যেমন ছিল করের বোঝা। অর্থনীতির প্রভাবের মধ্যে ঠিক ছিল করের বোঝা। তো করের বোঝাটা কীভাবে, যেমন ব্রিটিশ সরকার ভারতে বিপুল অর্থ যুদ্ধ খাতে ব্যয় করে, তাই ভারতীয়দের উপর চাপানো হয় অতিরিক্ত করের বোঝা। শুধু আয়করই বাড়ানো হয় 2% থেকে 11%। জাতীয় ঋণের পরিমাণ বৃদ্ধি পায় প্রায় 30%। তো এভাবে করের বোঝা ভারতীয়দের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে আর্থিক মন্দা। তো আর্থিক মন্দা 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী আর্থিক মন্দা প্রভাব ভারতেও পড়ে। এর ফলে ভারতের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তারপর হচ্ছে শিল্পের ক্ষতি। তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে বাজার বিদেশি পণ্যে ছেয়ে যায়, আবার দেশীয় পণ্যের উপর অস্বাভাবিক শুল্কের বোঝা চাপানো হয়, তাতে দেশীয় শিল্পগুলি অচল হয়ে পড়ে। তারপর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। তো এই সময় দ্রব্যমূল্যের যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় মূল্য, অন্যদিকে যেমন কৃষিজ পণ্যের দাম হ্রাস পায়, যা অর্থনৈতিক অচল অবস্থার সৃষ্টি করে। আর এই ভারতীয় অর্থনীতির এটা হচ্ছে অর্থনৈতিক প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের যে অর্থনৈতিক প্রভাব ভারতের উপর পড়েছিল সেটা। তারপরে অন্যদিকে রয়েছে যেমন রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাবের মধ্যে যেমন প্রতিশ্রুতি ভঙ্গ। কীভাবে প্রতিশ্রুতি ভঙ্গ হয়? প্রথম বিশ্বযুদ্ধের ভারতকে সঙ্গে পেতে ব্রিটিশ সরকার ভারতবাসীকে যে সমস্ত সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল, যুদ্ধ শেষে তা পালন করেনি। ব্রিটিশরা ভারতীয়দের যে প্রতিশ্রুতির আশ্বাস দিয়েছিল সেটা ভঙ্গ করেছিল। এভাবে ভারতীয়দের মধ্যে একটা চরমপন্থার উদ্ভব ঘটে। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় চরমপন্থী মতাদর্শ তথা বিপ্লবী আন্দোলনের জোরদার হয়ে উঠেছিল। তারপরে আমরা যদি দেখি 1915 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ যে ধারণাটা সেটা নিয়ে এসেছিল আমাদের গান্ধীজি। ঠিক 1915 খ্রিস্টাব্দে গান্ধীজির আবির্ভাব হয়। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাগমন করেন। তো তিনি প্রথম গান্ধীজি যে ভারতে এসে সত্যাগ্রহর যে ভাবনা চিন্তাভাবনা সেটা জনসমক্ষে তুলে ধরেন। তো গান্ধীজির মতে যেমন সত্যাগ্রহটা কি, সত্যাগ্রহটা আসলে হচ্ছে তিনি বল প্রয়োগের পরিবর্তে অহিংস পদ্ধতিতে সততার মাধ্যমে প্রতিবাদ জানানোর কথা বলেছিলেন। স্বৈরাচারের বিরুদ্ধে তার এই অভিনব পন্থা হচ্ছে সত্যাগ্রহ, যেটা আমরা গান্ধীজির সত্যাগ্রহ যখন চালু করেছিলেন তখন থেকে আমরা জানি। তো এই অহিংসা এবং সত্যাগ্রহ এই দুইটিকে হাতিয়ার হিসেবে তিনি কাজে লাগিয়ে তিনি
গান্ধীজি প্রথম দেশের বিভিন্ন প্রান্তে হরতাল পালন করেন, বিভিন্ন জায়গায় মানে ধর্মঘট পালন করেন। তারপর যেমন গান্ধীজির প্রথম তিনটি সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে প্রথম দিকে ছিল হচ্ছে এই চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজির প্রথম চম্পারণ সত্যাগ্রহ, যেটা 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় নীল চাষের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের সমর্থনে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন। তারপরে গান্ধীজির দ্বিতীয় আরেকটা সত্যাগ্রহ, সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ, যেটা 1918 খ্রিস্টাব্দে কৃষি বিপর্যয় এবং প্লেগের প্রাদুর্ভাবের কারণে গুজরাটের খেদা অঞ্চলে মানুষেরা রাজস্ব মুকুবের জন্য আন্দোলন করেছিল। তখন গান্ধীজি ওই অঞ্চলে নিরীহ মানুষের পাশে দাঁড়ায়, ফলে এই আন্দোলন সাফল্য লাভ করে। এভাবে গান্ধীজি এই সত্যাগ্রহ কৌশলটি প্রথম দক্ষিণ আফ্রিকায় তিনি প্রয়োগ করেছিলেন। তারপর ভারতে এসে প্রথম তিনটা সত্যাগ্রহের মধ্যে চম্পারণ, খেদা সত্যাগ্রহ, তারপর লাস্ট যেটা হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ। তো আহমেদাবাদ কী হয়েছিল দেখেন, আহমেদাবাদ মানে 1918 খ্রিস্টাব্দে গুজরাটের আহমেদাবাদে মিল শ্রমিক যারা ছিল, মিল শ্রমিক এবং মিল মালিকদের মধ্যে একটা বিরোধ অসাধারণের রফাসূত্র গান্ধীজির মধ্যস্থতায় বেরিয়ে আসে। মানে মালিক পক্ষ এবং যেই শ্রমিক পক্ষের মধ্যে যে একটা বিরোধ ছিল, সেটা নিয়ে গান্ধীজি একটা সুষ্ঠু সমাধান করেন। তারপর দেশে একটি ব্রিটিশরা এইভাবে গান্ধীজির আন্দোলনে আলোকিত হয়ে যাচ্ছে দেখে হঠাৎ করে জায়গায় মানুষরা যে গান্ধীজির আন্দোলনে যে সমর্থন জানাচ্ছেন, তাই ব্রিটিশরা একটি আইন প্রয়োগ করেন, যার নাম হচ্ছে রালট আইন। তো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের যে 1919 খ্রিস্টাব্দে রাজনৈতিক আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য ইনি হচ্ছেন স্যার সিডনি রাওলাট। তিনি 1919 খ্রিস্টাব্দে ভারতীয় যে আন্দোলন সেটাকে দুর্বল করে দেওয়ার জন্য একটি আইন প্রচলন করেন, যাকে বলা হচ্ছে রাওলাট আইন। আর এই আইনে অনেকগুলি সত্য রাখা হয়। যেমন এই আইনে বলা হয়, সন্দেহজনক যে কোনো ভারতীয়কে আটক করা যাবে, যে কোনো ব্যক্তিকে যে কোনো স্থান থেকে বিনা পারোয়ানায় গ্রেপ্তার করা যাবে, যে কোনো ব্যক্তির বাড়ি তল্লাশি করা যাবে, সরকার বিরোধী প্রচার দণ্ডনীয় বলে গণ্য করা হবে। এইভাবে এই আইনের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। তো এরকম কঠোর অনেক সত্য এই আইনের মাধ্যমে লাগু হয়েছিল, যা ভারতীয়রা একে ভালো চোখে দেখেনি। তো এই আইনের যেমন প্রথম বিশ্বযুদ্ধের যে গান্ধীজি এই আইনের প্রতিক্রিয়া কী দেখেছিল দেখুন। জাতীয় স্তরে যেমন গান্ধীজি এই আইনের বিরুদ্ধে রালট সত্যাগ্রহ শুরু করেন, যেটা ছিল একটা জাতীয় স্তরের আন্দোলন, সমগ্র দেশে সেটা পালিত হয় রালট সত্যাগ্রহটা। তারপরে 6 এপ্রিল তিনি দেশের বিভিন্ন প্রান্তে হরতাল এবং ধর্মঘট এগুলি চালু করেন। যেমন রাস্তায় ধর্মঘট চালু করেন, রেল বন্ধ করেন, তারপরে দোকানপাট সব বন্ধ করে রাখেন। তারপরে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন র্যালি শুরু হয়। তো 10 এপ্রিল বিভিন্ন জায়গার মধ্যে, যেমন এই 10 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কী কারণ ছিল সেটা আমরা দেখব। আসলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে পাঞ্জাবের অমৃতসরে এখানে শান্তিপূর্ণ একটা জনসমাবেশ চলছিল 10 এপ্রিল। ব্রিটিশ সরকার পাঞ্জাব প্রদেশে সামরিক আইন বলবৎ করেন। আর এই আইন সম্বন্ধে সাধারণ মানুষের কোনো জ্ঞান ছিল না। তারা সবাই বৈশাখী মেলায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ মাঠে জমায়েত হন। কিন্তু এত মানুষের জমায়েত দেখে সেখানে এসে জেনারেল ডায়ার, তিনি এই জেনারেল ডায়ারের নির্দেশে সেনাবাহিনী প্রায় সেনাবাহিনীর যে গুলির বর্ষণ করেন, গুলির বর্ষণে প্রায় সরকারি হিসাব অনুসারে 379 জন মৃত হয় এবং প্রায় 1200 মানুষ আহত হন। এটা হচ্ছে ভারতের ইতিহাসে একটা নির্মম হত্যাকাণ্ড। আর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতীয়দের মধ্যে প্রতিবাদ শুরু হয়। আর
প্রতিক্রিয়া কী হয়, এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেশের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আর তার পাশাপাশি যে মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডকে মানে যেই ব্রিটিশ সরকারকে এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারকে একটা শয়তান সরকার বলে ও মন্তব্য জানিয়েছেন। তারপর যেমন খিলাফত আন্দোলন 1919, তো প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফা পদমর্যাদা ক্ষুণ্ণ হয়, ফলে সমগ্র মুসলিম সমাজ ইংরেজদের বিরোধিতা করতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে গান্ধীজি হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ করার জন্য 1919 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু করেন। এই হচ্ছে খিলাফত আন্দোলনের দুই স্রষ্টা, একজন হচ্ছে মোহাম্মদ আলী এবং শৌকত আলী। তো গান্ধীজি এবং একদিকে হিন্দু খিলাফত আন্দোলনের যেই সুযোগ, এই সুযোগকে কাজে হাতছাড়া করতে তিনি রাজি ছিলেন না। তিনি একদিকে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ইউনিটি মানে ঐক্য গড়ে তোলার তিনি চেষ্টা করেন। তাই তিনি খিলাফত আন্দোলনটা সাথে যে অসহযোগ আন্দোলনকে একসঙ্গে যুক্ত করে নেন। তো মোহাম্মদ আলী এবং শৌকত আলী ছিল এই আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন। তারপরে অসহযোগ আন্দোলন, যেটা এই আন্দোলনের মধ্যে হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে আন্দোলন করেছিলেন। 1920 খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর অধিবেশনে স্বরাজ অর্জনের লক্ষ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বৃহত্তর আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়, যা অসহযোগ আন্দোলন নামে পরিচিত। আর গান্ধীজি বলেন ব্রিটিশ সরকার দেওয়া পদবিগুলি ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত তিনি বলেন ব্রিটিশ সরকারের সাথে কোনো সহযোগিতা করা যাবে না, সব বয়কট করতে হবে, যেমন সিভিল সার্ভিস, তারপরে আর্মি, পুলিশ, তারপরে কোর্ট, তারপর হচ্ছে বিভিন্ন স্কুল, তারপর হচ্ছে ফরেন গুডস, এগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রিটিশদের বিভিন্ন কাজে ভারতীয়দের যে সহযোগিতা সেটা তুলে নিতে হবে, তাহলেই আমাদের দেশব্যাপী যে অসহযোগ আন্দোলন সেটা সফলতা লাভ করবে। তারপর অসহযোগ আন্দোলনকে দেশব্যাপী প্রসারিত করার জন্য গান্ধীজি একটা পদক্ষেপ নেন। সাথে মোহাম্মদ আলী এবং শৌকত আলী সরকারের দুই নেতাকে নিয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনমত গঠন করেন অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো অসহযোগ আন্দোলন যখন ঠিক চরম পর্যায়ে, এই সময়ে অসহযোগ আন্দোলনের যখন ঠিকভাবে পালিত হয়ে আসছিল, ঠিক তখন অসহযোগ আন্দোলনের যে চৌরিচুরা হত্যাকাণ্ড, মানে চৌরিচুরায় উত্তরপ্রদেশে, যেটা উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় চৌরিচুরা গ্রামে দ্রব্য মূল্য বৃদ্ধির দাবিতে মানুষের শান্তিপূর্ণ মিছিল করে, কিন্তু পুলিশ স্বেচ্ছাসেবীদের উপর লাঠি চালায়। তখন তাদের নেতা ভগবান আহিরকে শাস্তি দেয়, ফলে উত্তেজিত জনতা 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি থানায় আগুন লাগিয়ে 22 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে মারে। তো গান্ধীজির এই আন্দোলন ছিল পুলিশ থানার মধ্যে আগুন লাগিয়ে সেখানে 22 জন পুলিশ কর্মীকে পুড়িয়ে মারাতে গান্ধীজি যে অসহযোগ আন্দোলনের যে মূল মোটো যেটা ছিল, সমগ্র আন্দোলন চলবে সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে। তো গান্ধীজির এই যে অসহযোগ আন্দোলন যেটা অহিংসা পদ্ধতিতে হওয়ার কথা ছিল, সেটা হিংসাত্মক রূপ ধারণ করায় 1922 খ্রিস্টাব্দে তিনি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, মানে অসহযোগ আন্দোলনটা তিনি বন্ধ করে দেন। তো থ্যাংক ইউ। আজকের এই ভিডিওতে এতটুকু পর্যন্ত। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটন দিয়ে রাখুন, তাহলে নেক্সট ভিডিও আবার আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।